আমি চমকে উঠলাম। নিজের স্বামীর মুখে অন্য নারীর প্রশংসা শুনলে কার ভালো লাগে বলুন? তবুও আমি রাগ সামলে স্বাভাবিক গলায় বললাম, তাই নাকি? তো ও দেখতে কেমন? রাহাত তখনও আমার মনের অবস্থা বুঝতে পারেনি। সে উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, খুবই কিউট। পাশের বাড়ির ভাবিকে না দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। গলার নিচে ছোট্ট একটা তিল আছে, যা তাকে আরও মায়াবী করে তুলেছে। তাছাড়া আজ বিকেলে তিনি নীল রঙের একটা শাড়ি পরেছিলেন, খোলা চুলে ছাদে হাঁটছিলেন। উফ, কি যে সুন্দর লাগছিল ভাবিকে দেখতে। পুরোই। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। বন্ধুরা, আমার নাম রাফিয়া। আমি একজন সাধারণ গৃহিণী। সংসার আর স্বামী নিয়েই আমার ছোট পৃথিবী। আমি নিজেকে খুব একটা সুন্দরী দাবি করব না, তবে আমার স্বামী রাহাতের চোখে আমি নাকি পৃথিবীর সেরা রমণী। আমি একটু অভিমানী, কথায় কথায় রেগে যাই, আবার একটু ভালোবাসলেই গলে জল হয়ে যাই। আমার সংসারটা বেশ সুখেই কাটছিল। কিন্তু সেদিন বিকেলে এমন একটা ঘটনা ঘটল, যা আমাদের সাজানো সংসারে ছোটখাটো একটা ভূমিকম্প নিয়ে এলো। রাহাতের একটা বড় দোষ হলো, সে মাঝে মাঝে না বুঝেই এমন সব কথা বলে ফেলে, যা শুনলে যে কোনো স্ত্রীরই মাথায় রক্ত উঠে যাবে। সেদিন বিকেলে আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, আর রাহাত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে সোফায় বসে ফোন টিপছিল। আমি হঠাৎ খেয়াল করলাম, রাহাত আনমনে কিছু একটা ভাবছে আর মুচকি হাসছে। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, একা একটা হাসছো কেন? রাহাত ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, আরে না, আজ বিকেলে আসার সময় পাশের ফ্ল্যাটের নতুন ভাবিকে দেখলাম। কি যে চমৎকার দেখতে, একদম নায়িকাদের মতো। আমি চমকে উঠলাম। নিজের স্বামীর মুখে অন্য নারীর প্রশংসা শুনলে কার ভালো লাগে বলুন? তবু আমি রাগ সামলে স্বাভাবিক গলায় বললাম, তাই নাকি? তো দেখতে কেমন? রাহাত তখনও আমার মনের অবস্থা বুঝতে পারেনি। সে উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, খুবই কিউট। দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগে। গলার নিচে ছোট্ট একটা তিল আছে, যা তাকে আরও মায়াবী করে তুলেছে। তাছাড়া আজ বিকেলে তিনি নীল রঙের একটা শাড়ি পরেছিলেন, খোলা চুলে ছাদে হাঁটছিলেন। উফ, কি যে সুন্দর লাগছিল দেখতে। রাহাতের মুখে এই বর্ণনা শুনে আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। আমি নিজের দিকে তাকালাম। আমিও তো আজ নীল শাড়ি পরে আছি। আমার ঠোঁটের নিচেও তো একটা তিল আছে, অথচ এই লোকটার চোখে সেটা পড়ল না। আমি রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালাম। রাহাত তখনও তার কথায় মগ্ন। সে বুঝতেই পারছে না যে সে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। রাগে আমার হাত পা কাঁপছিল। একটা বটি নিয়ে এসে রাহাতের সামনে দাঁড়িয়ে বললাম, দেখো তো এটা ধার ঠিক আছে কিনা। রাহাত ফোন রেখে বটিটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, হ্যাঁ, একদম ঠিক আছে। আজকেই ধার করিয়েছ নাকি? আমি গম্ভীর মুখে বললাম, হ্যাঁ, আজকেই করিয়েছি। আচ্ছা, এটা দিয়ে এক কোপ দিলে কি মানুষের ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যাবে? রাহাত চমকে উঠে দাঁড়ালো। তার মুখের হাসি নিমিষেই মিলিয়ে গেল। সে ভয়ার্ত গলায় বলল, রাফিয়া, তুমি এসব কি ভয়ানক কথা বলছো? আমি তার শার্টের কলার চেপে ধরে বললাম, পাশের বাসার ভাবির গলার নিচে তিল তোমার চোখে পড়ে, আর আমার ঠোঁটের নিচে তিল তোমার চোখে পড়ে না? ভাবি নীল শাড়ি পরলে তোমার মনে থাকে, আর আমি যে আজ সারা দিন নীল শাড়ি পরে তোমার সামনে ঘুরছি, সেটা তোমার চোখে পড়ে না? ভাবিকে বাচ্চা মনে হয়, আর আমি কি বুড়ি হয়ে গেছি? রাহাত আমতা আমতা করে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দিলাম না। রাহাত মাথা নিচু করে বলল, সরি বাবু, ভুল হয়ে গেছে। কিন্তু আমার রাগ তখন সপ্তমে। আমি বললাম, তোমার সরি দিয়ে আমি কি করব? তুমি এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাও। আজ রাতে তোমার এই বাসে থাকার কোনো অধিকার নেই। যদি না যাও, তবে আমি কিন্তু লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেব। রাহাত বুঝল পরিস্থিতি সুবিধার নয়। সে চুপচাপ মানিব্যাগ আর ফোন ছাড়াই বাসা থেকে বের হয়ে গেল, আর আমি দরজাটা ধপাস করে বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। আসলে আমি তাকে বের করে দিতে চাইনি, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। রাহাত বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রাত তখন বেশ গভীর। পকেটে হাত দিয়ে দেখল, ফোন নেই, ঘড়ি নেই, আছে শুধু একটা সিগারেটের প্যাকেট আর লাইটার। সে অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। এমন সময় তার মনে হলো, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা মোটেও নিরাপদ নয়। কিন্তু বাসায় ফিরে যাওয়ার সাহসও তার নেই। সে ফুটপাথের পাশে একটা বেঞ্চে গিয়ে বসল। তার মনে পড়ল আমার রাগী মুখটা। আসলে সে স্বীকার করে ভুলটা তারই ছিল। নিজের স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। রাস্তায় গাড়ি ঘোড়া খুব একটা নেই। ল্যাম্প পোস্টের আলোয় রাহাত বসে বসে মশা মারছে। হঠাৎ সে দেখল উল্টো পাশের রাস্তায় একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। রাহাত কৌতূহলবশত উঠে সেই লোকটার কাছে গেল।
কাছে গিয়ে দেখল লোকটা বেশ পরিপাটি পোশাক পরা, কিন্তু তার মুখে রাজ্যের হতাশা। রাহাত জিজ্ঞেস করল, ভাই, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? লোকটা রাহাতের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে রাহাতকে অফার করল। রাহাত না করল না। লোকটা বলল, ভাই, আমি আরিফ, আপনি কি বিবাহিত? রাহাত অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি রাহাত, কিন্তু আমি বিবাহিত সেটা আপনি বুঝলেন কিভাবে? আরিফ ভাই মুচকি হেসে বলল, এত রাতে একমাত্র বইয়ের ধমক খাওয়া পুরুষরাই রাস্তায় এভাবে অসহায় হয়ে ঘুরে বেড়ায়। তা ভাই, আপনাকে বাসা থেকে বের করে দিল কেন? রাহাত মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাই রে, আর বলবেন না, পরস্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছিলাম, ব্যাস, আর যায় কোথায়, একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আরিফ ভাই সিগারেটে একটা টান দিয়ে বলল, আপনারটা তাও মেনে নেওয়া যায়, কোনো স্ত্রী স্বামীর মুখে অন্য নারীর প্রশংসা সহ্য করতে পারে না, কিন্তু আমার কপালটা দেখেন, আমাকে তো সামান্য একটা কারণে বাসা থেকে বের করে দিয়েছে। রাহাত অবাক হয়ে জিজ্ঞেস করল, কারণটা কি ভাই? আরিফ ভাই আকাশের দিকে তাকিয়ে বলল, আমার বউ নিপা আজ বিকেলে শপিং মল থেকে একটা দামি পারফিউম কিনে এনেছে। আমাকে খুব উৎসাহ নিয়ে বলল, দেখো তো আরিফ, ঘ্রাণটা কেমন? আমি বোকার মতো সত্যি কথাটা বলে ফেললাম। বললাম, ঘ্রাণটা ভালোই, তবে আমার কলিগ ফাইজার পারফিউমের ঘ্রাণটা এর চেয়ে অনেক বেশি সুন্দর। ব্যাস, এই কথা শুনে নিপা প্রথমে পারফিউমের বোতলটা আছাড় মেরে ভাঙল, তারপর আমাকে বাসা থেকে বের করে দিল। আরিফ ভাইয়ের কথা শুনে রাহাত নিজের দুঃখ কিছুটা ভুলে গেল। সে বুঝতে পারল পৃথিবীতে সে একা নয়, আরও অনেক পুরুষ আছে যারা তার মতোই ভুক্তভোগী। আরিফ ভাই দুঃখ করে বলল, কাল নাকি আমাকে ডিভোর্স লেটার পাঠাবে। তার ধারণা আমার চরিত্র খারাপ, আমি নাকি কলিগদের শরীরের ঘ্রাণ সুখে বেড়াই, অথচ আমি শুধু পারফিউমে ব্র্যান্ডের কথা বলেছিলাম। রাহাত সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না ভাই, রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। দুজন মিলে যখন নিজেদের দুঃখের কথা আলোচনা করছিল, তখন হঠাৎ তারা দেখল রাস্তার পাশ দিয়ে একটা লোক দৌড়ে আসছে। লোকটার পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি, শার্ট নেই। লোকটা হাঁপাতে হাঁপাতে তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটাকে দেখে মনে হচ্ছে সে বড় কোনো বিপদ থেকে পালিয়ে এসেছে। রাহাত আর আরিফ ভাই অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটা এসেই বলল, ভাই, আপনাদের কাছে কি অতিরিক্ত কোনো গামছা বা শার্ট হবে? আমার লজ্জা নিবারণ করা খুব জরুরি। রাহাত আর আরিফ ভাই একে অপরের মুখের দিকে তাকালো। এই লোকটার অবস্থা তাদের চেয়েও করুন। রাহাত তার গায়ে শার্টটা খুলে লোকটার দিকে বাড়িয়ে দিল। লোকটা শার্টটা নিয়ে কোনো মতে গায়ে জড়ালো, তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাহাত জিজ্ঞেস করল, ভাই, আপনার নাম কি? আর এত রাতে এই অবস্থা রাস্তা কেন? লোকটা শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, আমার নাম সাব্বির। ভাই, আপনারাও কি বিবাহিত? রাহাত আর আরিফ ভাই হেসে ফেলল। তারা সমস্বরে বলল, জি ভাই, আমরাও সেই দলেরই সদস্য। তা আপনাকে বাসা থেকে বের করে দেওয়ার কারণটা কি? আর আপনার এই অবস্থা কেন? সাব্বির ভাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বিয়ে হয়েছে 2 বছর হলো। আমার বইয়ের নাম আইরিন। আমাদের এখনও কোনো সন্তান হয়নি। এই নিয়ে আমার শাশুড়ি মায়ের অনেক আক্ষেপ। আজ শাশুড়ি মা আইরিনকে বলেছে, 1 বছরের মধ্যে যদি নাতি নাতনির মুখ দেখাতে না পারে, তবে তার সমস্ত গহনা অন্য কাউকে দিয়ে দেবে। সাব্বির ভাই বলতে থাকলো, বউ এই কথা শুনে খুব সিরিয়াস হয়ে গেল। রাতে সে আমাকে খুব আদর করে কাছে ডাকলো। রোম্যান্টিক একটা পরিবেশ, কিন্তু আমার কপাল খারাপ। আবেগের বশে আমি আইরিনকে জড়িয়ে ধরে বলে ফেললাম, আই লাভ ইউ রাইসা, আই লাভ ইউ সো মাচ। ব্যাস, মুহূর্তে সব রোম্যান্স উবে গেল। আইরিন আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল। তারপর শুরু হলো জেরা। রাইসাকে? রাহাত আর আরিফ ভাই হাঁ হয়ে শুনছিল। সাব্বির ভাই করুণ মুখে বলল, রাইসা ছিল আমার এক্স গার্লফ্রেন্ড। ভার্সিটি লাইফে ওর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা অনেক আগের কথা। আজ মনের ভুলে মুখ ফসকে ওর নামটা বেরিয়ে গেছে। কিন্তু আইরিন কোনো কথা শুনতে চাইল না। সে ভাবল আমি এখনও রাইসার সাথে প্রেম করছি। এই অপরাধে সে আমাকে সোজা বাসা থেকে বের করে দিল। এমনকি শার্টটা পরার সুযোগটুকুও দিল না। কোনো মতে লুঙ্গি আর গেঞ্জি পরেই বেরিয়ে এসেছি। 3 জন পুরুষ ফুটপাতে বসে নিজেদের কপাল চাপড়াতে লাগল। রাহাত ভাবল, সংসার জীবনটা আসলে একটা রোলার কোস্টার, কখন যে কি হয়ে যায় কেউ জানা না। 3 জনের অপরাধ 3 রকম, কিন্তু শাস্তি এক। তারা সবাই এখন গৃহহীন। সাব্বির ভাই বলল, ভাই, আমার বউ তো আমাকে খুনই করে ফেলবে। সে সন্দেহ বাতিগ্রস্ত। কাল সকালে বাসায় গেলে কি যে হবে আল্লাহই জানেন। রাহাত সান্ত্বনা দিয়ে বলল, সাব্বির ভাই, ভেঙে পড়বেন না। স্ত্রীদের রাগ বেশিক্ষণ থাকে না। তারা রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, কিন্তু মনে মনে স্বামীদের ঠিকই ভালোবাসে।
হয়তো এখন তারা আমাদের চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। আরিফ ভাই বলল, ঠিক বলেছেন। আমার মনে হয় নিপা এখন বালিশে মুখ গুজে কাঁদছে। আসলে আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। স্ত্রীদের সেন্টিমেন্ট বোঝা খুব কঠিন কাজ। রাতের নীরবতা ভেঙে মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। 3 জন মানুষ, যারা একে অপরকে চেনে না, অথচ এক রাতের ব্যবধানে তারা যেন একে অপরের পরম বন্ধু হয়ে গেল। তাদের গল্পের বিষয়বস্তু একটাই, সংসার এবং স্ত্রী। তারা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতে লাগল। রাহাত বুঝতে পারল, শুধু সে নয়, সব পুরুষেরই সংসারে কম বেশি এমন অভিজ্ঞতা আছে। গল্প করতে করতে রাত আরও গভীর হল। ক্ষুধা আর মশার কামড়ে 3 জনের অবস্থা নাজেহাল। আরিফ ভাই হঠাৎ প্রস্তাব দিল, চলুন ভাই, হেঁটে হেঁটে সামনের মোড়ে যাই, ওখানে একটা চায়ের দোকান খোলা থাকতে পারে। তারা 3 জন হাঁটতে শুরু করল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় 3টি ছায়া দীর্ঘ হয়ে পড়ল। সাব্বির ভাই হাঁটতে হাঁটতে বলল, জানেন ভাই, আইরিন এমনিতে খুব ভালো মেয়ে, আমার খুব যত্ন নেয়, কিন্তু ওই রাইসার নামটা শুনে সে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আসলে মেয়েদের জেলাসি বিষয়টা খুব মারাত্মক। রাহাত বলল, আমার বউ রাফিয়াও খুব ভালো, সে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু তার একটাই সমস্যা, সে নিজেকে নিয়ে খুব ইনসিকিউরিটিতে ভোগে। আমি যদি একটু বুদ্ধি করে বলতাম যে তুমি ওই ভাবির চেয়েও সুন্দর, তাহলে হয়তো আজ আমাকে রাস্তায় থাকতে হতো না। আরিফ ভাই হাসতে হাসতে বলল, আসলে আমরা পুরুষরা মাঝে মাঝে খুব বোকা হয়ে যাই, কখন কি বলতে হয় সেটা বুঝতে পারি না। আল্লাহ আমাদের স্ত্রীদের মন বোঝার ক্ষমতা দেননি। মোড়ের মাথায় একটা ছোট টং দোকান খোলা ছিল। তারা 3 জন গিয়ে চা আর বিস্কুট খেল। চায়ের কাপে চুমুক দিয়ে সাব্বির ভাই বলল, ভাই একটা কথা বলি, আমরা পুরুষরা ভাবি আমরাই সংসারের সব, কিন্তু আসলেই নারীরাই সংসারের খুঁটি। তারা না থাকলে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যেত। এই যে আজ কয়েক ঘন্টার জন্য বাইরে আছি, তাতেই মনে হচ্ছে পৃথিবীটা কত কঠিন। আরিফ ভাই মাথা নেড়ে সায় দিল। সে বলল, একদম ঠিক বলেছেন। নিপা আমার জন্য যা করে তা আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমার অফিসে টিফিন থেকে শুরু করে আমার শার্টের বোতাম লাগানো সবই সে করে। আজ আমি তার অনুভূতির তোয়াক্কা না করে অন্য মেয়ের পারফিউমের প্রশংসা করলাম। এটা আসলেই অন্যায় হয়েছে। রাহাত চুপ করে সব শুনছিল। তার মনেও অনুশোচনা জাগল। সে ভাবল, রাফিয়া হয়তো এখন না খেয়ে বসে আছে তার জন্য। চা খাওয়া শেষ করে তারা আবার ফুটপাতে ফিরে এলো। সাব্বির ভাই বলল, তুষার ভাই, রাহাত, আপনার শার্টটা কবে ফেরত দেব? রাহাত হেসে বলল, আরে ভাই, ওটা নিয়ে ভাববেন না, কোনো একদিন আবার দেখা হলে দিয়েন। আমরা তো এখন বন্ধু, বিপদের বন্ধু। সাব্বির ভাই কৃতজ্ঞতায় রাহাতের হাত ধরে বলল, থ্যাংক ইউ ভাই, আজ আপনারা না থাকলে আমি হয়তো শীতে জমে যেতাম। আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। তারা 3 জন পাশাপাশি বসে আকাশের দিকে তাকিয়ে রইল। আরিফ ভাই হঠাৎ গম্ভীর হয়ে বলল, ভাই, একটা কথা প্রচলিত আছে, স্ত্রীলোক সৃষ্টি হয়েছে স্বামীর পাঁজরের বাঁকা হাড় দিয়ে। এই বাঁকা হাড়কে যদি আমরা জোর করে সোজা করতে চাই, তবে সেটা ভেঙে যাবে, আর যদি সোজা করার চেষ্টা না করি, তবে সেটা দিন দিন আরও বেঁকে যাবে। তাই আমাদের উচিত খুব সাবধানে, ভালোবাসা আর যত্ন দিয়ে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখা। রাহাতের মনে হলো আরিফ ভাই খুব দামি কথা বলেছেন। স্ত্রীদের সাথে জোর খাটানো চলে না, তাদের সাথে চলতে হয় ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে। আজকের রাতটা তাদের জন্য একটা বড় শিক্ষা। তারা বুঝতে পারল, সংসারে সুখ ধরে রাখতে হলে শুধু ভালোবাসা থাকলেই হয় না, সম্মান আর শ্রদ্ধাবোধও থাকতে হয়। আর সবচেয়ে বড় কথা, স্ত্রীদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হয়। অবশেষে রাতের অন্ধকার কেটে পূব আকাশে আলো ফুটতে শুরু করল। পাখির কিচিরমিচির শব্দে ভোরের আগমনী বার্তা শোনা গেল। রাহাত, আরিফ আর সাব্বির ভাই 3 জনেই উঠে দাঁড়ালো। তাদের চোখ মুখে ক্লান্তির ছাপ, কিন্তু মনে একটা নতুন প্রত্যয়। তারা ঠিক করল, এখন তারা যার যার বাসায় ফিরে যাবে এবং স্ত্রীদের মান ভাঙাবে। আরিফ ভাই বলল, ভাই, রাত পোহালো, এখন আমাদের বিদায়ের পালা। আশা করি আমাদের আর কখনো এভাবে রাস্তায় রাত কাটাতে হবে না। সাব্বির ভাই একটু চিন্তিত মুখে বলল, বাসায় তো যাব, কিন্তু আইরিন কি দরজা খুলবে, নাকি আবার ঝাড়ু নিয়ে তেড়ে আসবে? রাহাত হেসে বলল, ভয় পাবেন গা ভাই,
এতক্ষণে তাদের রাগ নিশ্চয়ই জল হয়ে গেছে। তারা হয়তো সারা রাত আমাদের চিন্তায় ঘুমাতেই পারেনি। যান, সাহস করে চলে যান, গিয়ে সোজা জড়িয়ে ধরে সরি বলবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। 3 বন্ধু কোলাকুলি করে বিদায় নিল। রাহাত বাড়ির দিকে হাঁটতে শুরু করল। তার বুকটা ধড়ফড় করছে। রাফিয়াকে এখনো রেগে আছে নাকি সেও অনুতপ্ত? বাসার গেইটের কাছে এসে রাহাত দেখল দারোয়ান চাচা ঘুমাচ্ছেন। সে চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে উঠল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে তার হাত কাঁপছিল। কিছুক্ষণ পর দরজা খোলা শব্দ হল। দরজা খুলল রাফিয়া। রাহাতের দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চুপ করে রইল। রাহাত দেখল রাফিয়ার চোখ দুটো ফোলা। সে যে সারা রাত কেঁদেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাফিয়ার পরনে সেই নীল শাড়িটাই আছে যেটা সে গতকাল পরেছিল। চুলগুলো এলোমেলো। রাহাত কিছু বলার আগেই রাফিয়া তাকে জড়িয়ে ধরল। রাহাত অবাক হয়ে গেল। সে ভেবেছিল রাফিয়া হয়তো তাকে বকাঝকা করবে। রাফিয়া কান্নারত গলায় বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার ফোন বন্ধ কেন? আমি সারা রাত ঘুমাতে পারিনি, কতবার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, আমার খুব ভয় করছিল। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? সামান্য একটা কথায় এভাবে চলে গেলে? রাহাত রাফিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, সরি বাবু, আমি তো যেতে চাইনি, তুমিই তো বের করে দিলে, আর আমার ফোন তো বাসাতেই ছিল। রাফিয়া রাহাতের বুকে মাথা রেখে কাঁদতে লাগল। সে বলল, আমি রাগের মাথায় বলেছি বলে তোমাকে চলে যেতে হবে? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? আর কখনো এমন করবে না। যদি করো তবে আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। রাহাত রাফিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, আর কখনো এমন হবে না, আমি কথা দিচ্ছি। তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী, আর কেউ তোমার মতো নয়। রাহাত বুঝতে পারল রাফিয়া তাকে কতটা ভালোবাসে। কালকের সেই রাগী রাফিয়া আর আজকের এই অসহায় রাফিয়ার মধ্যে কত তফাত। আসলে নারীদের মন খুব কোমল হয়, একটু ভালোবাসলেই তারা সব ভুলে যায়। রাহাত মনে মনে প্রতিজ্ঞা করল সে আর কখনো রাফিয়াকে কষ্ট দেবে না। অন্যদিকে সাব্বির ভাই যখন তার বাসায় পৌঁছালো তখনও সকাল ভালো করে হয়নি। সে ভয়ে ভয়ে কলিং বেল বাজালো। দরজা খুলল আইরিন। সাব্বির ভাইকে দেখেই আইরিন হাউমাউ করে কেঁদে উঠল। সে সাব্বিরকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় ছিলে? আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে সন্দেহ করেছি। আসলে আমি মা হতে পারছি না বলে আমার মানসিক অবস্থা খুব খারাপ ছিল। তার উপর তুমি অন্য মেয়ের নাম বললে আমি সহ্য করতে পারিনি। সাব্বির ভাই আইরিনকে শান্ত করে বলল, আইরিন, কান্না থামাও, আমারই ভুল হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমন ভুল হবে না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। রাইসা আমার অতীত, আর তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। আর বাচ্চা নিয়ে চিন্তা করো না, আল্লাহ যখন চাইবেন তখনই হবে। আমাদের ভালোবাসা থাকলে সব সম্ভব। আইরিন সাব্বির ভাইয়ের বুকে মাথা রেখে বলল, আর যদি কখনো রাইসার নাম শুনেছি তাহলে কিন্তু খুন করে ফেলব তোমায়। সাব্বির ভাই হেসে বলল, তবা তবা, আর জীবনেও ওই নাম মুখে আনব না। আইরিন তখন খেয়াল করল সাব্বিরের গায়ে অন্য কারো শার্ট। সে জিজ্ঞেস করল, এটা কার শার্ট? তোমার শার্ট কই? সাব্বির ভাই তখন রাতের সব ঘটনা খুলে বলল। শুনে আইরিন হাসবে না কাঁদবে বুঝতে পারল না। এদিকে আরিফ ভাই তার বাসায় ফিরে দেখল নিপা সোফায় বসে আছে, তার সামনে সেই ভাঙা পারফিউমের বোতল। আরিফ ভাইকে দেখে নিপা উঠে দাঁড়াল। সে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। আরিফ ভাই বুঝল নিপার রাগ এখনও কমেনি। সে ধীরে ধীরে ঘরে ঢুকল, দেখল নিপা বিছানায় শুয়ে আছে। আরিফ ভাই পাশে বসে আলতো করে নিপার মাথায় হাত রাখল। নিপা ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। আরিফ ভাই নরম গলায় বলল, নিপা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমার কথায় তুমি এত কষ্ট পাবে। আসলে ফাইজা আমার জাস্ট কলিগ, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার স্ত্রী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার তুলনা কারো সাথে হয় না। নিপা বালিশে মুখ গুজে বলল, মিথ্যুক কোথাকার, যাও ওই ফাইজের কাছেই যাও। আরিফ ভাই হাসল। সে বুঝল বরফ গলতে শুরু করেছে। সে বলল, তুমি যদি চাও আমি কালই ফাইজাকে বলে দেব যে আমার বউ পৃথিবীর সেরা রাঁধুনি, সেরা গৃহিণী এবং সেরা পারফিউম চয়েসকারী। নিপা তখন ফিক করে হেসে ফেলল।
সে উঠে বসে বলল, থাক, আর ন্যাকামি করতে হবে না। ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি। আর শোনো, ওই পারফিউমটা কিন্তু আমাকে আবার কিনে দিতে হবে। আরিফ ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অবশ্যই দেব। 1 বোতল না, 10 বোতল দেব। কয়েকদিন পরের ঘটনা। রাহাত আর রাফিয়া বিকেলে ছাদে হাঁটছিল। হঠাৎ রাহাত দেখল পাশের বাসার ছাদে আরিফ ভাই আর নিপা ভাবি গল্প করছে। রাহাত চিৎকার করে ডাকল, আরিফ ভাই! আরিফ ভাই রাহাতকে দেখে হাত নাড়ল, তারপর ইশারায় কাছে ডাকল। রাহাত আর রাফিয়া আরিফ ভাইদের ছাদে গেল। সেখানে গিয়ে দেখল সাব্বির ভাই আর আইরিনও উপস্থিত। 3 বন্ধু আবার একত্রিত হলো, কিন্তু এবার আর রাস্তায় নয়, পরিবারের সাথে। রাফিয়া, নিপা আর আইরিন একে অপরের সাথে পরিচিত হলো। তারা হাসাহাসি করতে লাগলো স্বামীদের বোকামি নিয়ে। নিপা বলল, ভাবি জানেন, আপনার বর নাকি রাস্তায় দাঁড়িয়ে আমার বরের সাথে বন্ধুত্ব পাতিয়েছে। রাফিয়া হেসে বলল, আর বলবেন না, আমার বর তো আপনাদের বরের কাছ থেকে জ্ঞান নিয়ে এসেছে কিভাবে সংসার করতে হয়। আইরিন বলল, আর আমার বর তো অন্যের শার্ট পরে বাসায় ফিরেছে, কি যে লজ্জার ব্যাপার। সবাই মিলে হাসিতে ফেটে পড়ল। সেই রাতের করুণ ঘটনাগুলো এখন তাদের কাছে হাসির খোরাক। 3 স্বামী একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারা বুঝল সেই রাতটা তাদের জন্য কষ্টের হলেও সেটা তাদের বন্ধুত্ব তৈরি করে দিয়েছে এবং সংসার সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। আড্ডা শেষে যখন সবাই চলে যাবে, তখন সাব্বির ভাই রাহাতের দিকে এগিয়ে এসে একটা নতুন প্যাকেট বাড়িয়ে দিল। বলল, ভাই, আপনার শার্টটা ফেরত দিতে পারলাম না, ওটা ছিঁড়ে গেছে, তাই আপনার জন্য নতুন একটা শার্ট কিনে এনেছি, দয়া করে না করবেন না। রাহাত হেসে প্যাকেটটা নিল এবং সাব্বির ভাইকে জড়িয়ে ধরল। বাসায় ফেরার পথে রাফিয়া রাহাতকে বলল, তোমার বন্ধুরা খুব ভালো, তাদের বউরাও খুব মিশুক, আমাদের মাঝে মাঝে গেট টুগেদার করা উচিত। রাহাত বলল, হ্যাঁ অবশ্যই, তবে শর্ত একটাই, কেউ কাউকে বাসা থেকে বের করে দিতে পারবে না। রাফিয়া রাহাতের বাহুতে চিমটে কেটে বলল, ফাজিল কোথাকার, চলো বাসায়, আজ তোমাকে পোলাও মাংস রেঁধে খাওয়াবো। সেদিনের পর থেকে আমাদের সংসার আরও মধুর হয়েছে। রাহাত এখন আর হুটহাট অন্য মেয়ের প্রশংসা করে না। সে এখন বুঝে গেছে স্ত্রীর প্রশংসা করাই হল সংসারের শান্তির মূল চাবিকাঠি। আর আমিও বুঝেছি, অতিরিক্ত রাগ বা অভিমান সংসারের জন্য ভালো নয়। মাঝে মাঝে ছাড় দিতে হয়, ভুল শুধরে নিতে হয় ভালোবাসার সাথে। আমরা 3 পরিবার এখন প্রায়ই দেখা করি। আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। সাব্বির ভাই আর আইরিন ভাবির কোলজুড়ে একটা ফুটফুটে সন্তান এসেছে। আরিফ ভাই আর নিপা ভাবির ঝগড়াও এখন কমে গেছে। আর আমি আর রাহাত, আমরা আছে আমাদের মতোই, একটু ঝগড়া, অনেকটা ভালোবাসা নিয়ে। আসলে সংসার সুখের হয় রমণীর গুণে, আর সেই রমণীকে সুখে রাখার দায়িত্ব পুরুষের। স্বামী স্ত্রীর সম্পর্কটা কাচের মতো, একটু আঘাতেই ভেঙে যেতে পারে, তাই এটাকে আগলে রাখতে হয় বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। সেই এক রাতের বিভীষিকা আমাদের শিখিয়েছে, দিন শেষে পরিবারই আমাদের শেষ আশ্রয়স্থল। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা 3টি বিষয় শিখতে পারলাম। নাম্বার 1, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। কারো সামনে নিজের জীবনসঙ্গীকে ছোট করা বা অন্যের সাথে তুলনা করা কখনোই উচিত নয়, এটি সম্পর্কে ফাটল ধরায়। নাম্বার 2, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। রাফিয়া, নিপা বা আইরিন সবাই রাগের বশে স্বামীদের বের করে দিয়েছিল, যা তাদের জন্য কষ্টের কারণ হয়েছিল। সংসারে ধৈর্য খুব জরুরি। নাম্বার 3, মানুষ মাত্রই ভুল করে। ভুল স্বীকার করা এবং ক্ষমা করে দেওয়ার মাধ্যমেই সম্পর্ক সুন্দর থাকে। দিন শেষে ভালোবাসাই পারে সব সমস্যার সমাধান করতে। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং কেবলমাত্র শিক্ষামূলক ও বিনোদনমূলক উদ্দেশ্যে রচিত ও উপস্থাপিত করা হয়েছে।
গল্পের কোনো চরিত্র, ঘটনা, স্থান বা সংলাপের সঙ্গে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, পরিবার বা ঘটনার মিল থাকলে তা সম্পূর্ণ অনৈচ্ছিক ও কাকতালীয়। এই গল্পের মাধ্যমে কোনো ব্যক্তি, ধর্ম, সম্প্রদায় বা সম্পর্ককে আঘাত বা অসম্মান করার কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধুমাত্র সুস্থ পরিবার, ভালোবাসা, পারস্পরিক সম্মান ও ধৈর্যের বার্তা পৌঁছে দিতে চেয়েছি। আপনারা যেন এই শিক্ষাগুলো গ্রহণ করেন এবং নিজেদের সংসারে প্রয়োগ করেন, এটাই আমাদের একমাত্র কাম্য। বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।